চট্টগ্রাম কলেজে দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ে স্থির তড়িৎ চ্যাপ্টারের একাধিক চার্জের জন্য তড়িৎ বলের উপরিপাতন নীতি অর্থাৎ একাধিক চার্জের জন্য কুলম্বের সূত্র সম্পর্কিত গাণিতিক সমস্যা আলোচনা করছিলাম, তারই ধারাবাহিকতা আনছি। প্রথমে আমি শুরু করছি, একটু লক্ষ্য করো। এটা এক্স কোঅর্ডিনেট আমরা জানি, আর এটা কি ওয়াই কোঅর্ডিনেট, আর এটা হচ্ছে কি মূল বিন্দু। আমরা ধরে নিলাম এই ওয়াই কোঅর্ডিনেটের সাপোজ 4 সেন্টিমিটার দূরত্বে এখানে আমি এই জায়গাটায় 30 মাইক্রোকুলম চার্জ রাখলাম, আর মূল বিন্দু থেকে এক্স ডিরেকশনে সাপোজ 6 সেন্টিমিটার দিয়ে এখানে আমি একটা চার্জ রাখলাম, সেটা 50 মাইক্রোকুলম। মাইক্রো না, এখানে মিলিকুলম দিয়েছি, এখানেও মিলিকুলম দিই, এক্স ডিরেকশন এখানেও মিলিকুলম। আর এই অরিজিন, সেন্টার অফ অরিজিন, এখানে আমি একটা রেস্ট পজিশন, একটা ইলেকট্রন রাখলাম। তাহলে দেখো এখানে এই মূল বিন্দু থেকে 4 সেন্টিমিটার দূরত্বে 30 মিলিকুলম চার্জ রেখেছি, আর এখানে মূল বিন্দু থেকে 6 সেন্টিমিটার দূরত্বে 50 মিলিকুলম চার্জ রেখেছি। এখানে তাহলে এখানে একটা কম্বাইন্ড লব্ধি বল উৎপন্ন হবে চার্জ দ্বয়ের ক্রিয়ায়। এই কম্বাইন্ড লব্ধি বলের ক্রিয়ায় ইলেকট্রনটা এই জায়গায় রেস্ট পজিশন আছে। সাপোজ ইলেকট্রনটা এই জায়গায় রেস্ট পজিশনে আছে। রেস্ট পজিশনে থাকলে এই লব্ধি বলের ক্রিয়ায় ইলেকট্রনটা যখন ছুটে যাবে তখন তার ইনিশিয়াল এক্সিলারেশনটা কত হবে আমরা সেটাই ফাইন্ড আউট করব। সেটা ফাইন্ড আউট করতে হলে আমাদেরকে কি করতে হবে, তড়িৎ বলের উপরিপাতন নীতি থেকে আমরা জানি বলগুলোকে কি করতে হবে, প্রথমে সাম করতে হবে। বলগুলোকে সাম করতে হলে এখানে দেখো, এখানে একটা বল আছে 30 মিলিকুলম, এখানে ইলেকট্রনের চার্জ আছে। ইলেকট্রনের চার্জ, ইলেকট্রন চার্জিত পার্টিকেল, আমরা জানি ইলেকট্রনের চার্জ কত। তাহলে এই দুটো বলের জন্য আমরা F1 ক্যালকুলেশন করতে পারবো। দেখা যায় কি F1 ক্যালকুলেশন করতে পারবো। কুলম্ব বলের সূত্রটা তোমরা খুব ভালোভাবে পারো, সেটা কত, 9 × 10⁹। এখানে আমাদের দুটো চার্জের মান, একটা 30 মাইক্রোকুলম আর একটা ইলেকট্রনের চার্জ। 30 মাইক্রোকুলমকে আমরা কত লিখবো, 30 × 10⁻³ 30 × 10⁻³ আর এখানে ইলেকট্রনের চার্জ কত, 1.6 × 10⁻⁹। আর এটা দূরত্ব কত দেওয়া আছে, 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার মিন্স 0.04 মিটার। আমরা অবশ্যই কিসে কনভার্ট করে নিতে হবে, সবগুলো ইউনিটকে আমরা এসআই সিস্টেমে কনভার্ট করে নিতে হবে। এরপর দেখো এই ইলেকট্রন আর এখানে যে চার্জটা আছে 50 মিলিকুলম, এই দুটোর মধ্যে একটা আকর্ষণ বল আসবে, সেটা কত, F2 সমান তোমরা অ্যাকর্ডিংলি লিখতে পারবা কত, এখানে 9 × 10⁹। এখানে আমি কত লিখবো, 30 মিলিকুলম ছিল, এখানে আমি লিখবো 50 মিলিকুলম। এটাকে কনভার্ট করে দিবে আছে ইউনিটে, আর ইলেকট্রনের চার্জ। তাহলে আমরা F2 পেয়ে যাব। F2 পেয়ে গেলে এখানে যেহেতু এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট আছে, তোমরা অবশ্যই জানো এই দুটোর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এখন সামান্তরিকের সূত্রে চলে যাই, তাহলে লব্ধি বল কিভাবে হিসাব করব, লব্ধি বল 90 ডিগ্রি হলে আমাদের F = কত হবে, √F1² প্লাস F2²। বাকি যে অবশিষ্ট রাশিটা থাকবে সেটা cos 90 কারণে সেটা ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে গেলে আমরা এখানে একটা লব্ধি বলের মান পাবো না, অবশ্যই লব্ধি বলের মানটা বের করে নিব। লব্ধি বলের মানটা যখন আমরা পেয়ে যাব, এই লব্ধি বলের ক্রিয়ায় এই ইলেকট্রনটা এখান থেকে কি হবে, এক্সিলারেট হবে। এক্সিলারেট হওয়ার আমরা সূত্রটা কি, আমরা জানি বল F = কত, ma। বল F = ma যদি হয়, ইলেকট্রনের মাস, ইলেকট্রন এখানে রেস্ট পজিশন আছে, ওর মাস তোমরা জানো কত, 9.1 ×
10⁻31 কেজি। তাহলে এখান থেকে ইলেকট্রনের এক্সিলারেশনটা তোমরা নিশ্চয়ই খুব সহজে বের করে ফেলতে পারবা। এখানে লব্ধি বলের মান পাবা, লব্ধি বলের মান পেলে ওটাকে ইলেকট্রনের মাস দিয়ে আমরা কি করব, ডিভাইড করে দিব। ডিভাইড করলে ইলেকট্রনের এক্সিলারেশন পেয়ে যাবে। ইলেকট্রন যেটা পাবা, যেই মানটা পাবা সেই মানটা নিয়ে সে এক্সিলারেট হবে। এখন যদি আমরা বলে দিলাম যে এখানে 50 মিলিকুলম, এখানে 30 মিলিকুলম আছে, এটা নিশ্চয়ই 45 ডিগ্রি কোণে কি হবে না, কোণ উৎপন্ন করে যাবে না। যদি কোণ উৎপন্ন করতে হয়, যেহেতু চার্জের মান ডিফারেন্ট, তাহলে আমরা অবশ্যই, তোমরা এটা জানো, আমরা এটার সাথে আমরা যদি থিটা কোণ ধরে নিই, তাহলে এখানে থিটা সমান কত আসবে, যেহেতু 90 ডিগ্রি আছে, আমরা সরাসরি এদিকে ওয়াই কম্পোনেন্টের এখানে একটা মান পাবা, এদিকে যে মানটা পাবা F1 আর একটা কি পাবা F2, এই দুটো। তাহলে F আমরা কার সাথে কোণ ধরেছি, এখানে x অক্ষের সাথে আমরা কোণটা যেহেতু ধরে নিয়েছি, তাহলে আমাদের উপরে কোণটা যাবে F1 ডিভাইডেড বাই F2। এখানে অবশ্যই কি আসবে, tan ইনভার্স। tan ইনভার্স এগুলো তোমরা ভ্যাক্টর চ্যাপ্টারে খুব ভালো করে দেখেছো। থিটা ইকুয়ালস টু tan ইনভার্স F1 ডিভাইডেড বাই F2। আর যে রাশিগুলো আছে এখানে sin 90 সমান 1 আর এদিকে cos 90 সমান 0 হয়ে যাবে। আশা করছি তোমরা পারবে। আমি সেকেন্ড ম্যাথে আসছি। এবার দেখো, এখানে আমি দুটো গোলক নিয়েছি। গোলক মিন্স স্পিয়া বা বিট, যেটাকে আমরা বলি স্পিয়া বা বিট নিয়েছি। এখানে এই দুটো বিট, এটা রেডিয়াস দিয়েছি 2 সেন্টিমিটার, এটা রেডিয়াস দিয়েছি 2 সেন্টিমিটার, কিন্তু সেন্টার টু সেন্টার ডিস্টেন্স আমি দিয়েছি এখানে 10 সেন্টিমিটার। সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দেওয়া আছে 10 সেন্টিমিটার। এখানে দেখো, এই ধরনের প্রবলেমগুলো মোস্ট কমন, আর এগুলো প্রায় যেহেতু আসে, এই জিনিসগুলোর ক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে। আমরা এখানে ডিস্টেন্স আমরা এই 10 সেন্টিমিটার যে দিয়ে দিয়েছি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, এটা না দিয়ে আমরা এখানে একটা কাজ করতে পারতাম। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমরা কি করতাম, 6 সেন্টিমিটার দিতে পারতাম। আর এখানে রেডিয়াস যদি মেনশন করে দেওয়া থাকে, তাহলে আমাদের কত আসতো, 6 প্লাস এখানে এটা রেডিয়াস কত 2 আর এটা রেডিয়াস কত 2, তাই টোটাল কত আসতো 10 সেন্টিমিটার। তাই এটাই আমাদের প্র্যাকটিস হয়ে আসছে যে আমরা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দিয়ে দিব। আদারওয়াইজ এই স্পিয়া দুটোর মাঝখানে ডিস্টেন্স আর তাদের রেডিয়াস দিয়ে দিব। তাহলে তোমাদেরকে আমরা বলে থাকি যে তোমরা এই মধ্যবর্তী ডিস্টেন্সের সাথে স্পিয়ারের রেডিয়াস গুলো অ্যাড করে দিয়ে এই মধ্যবর্তী ডিস্টেন্সটা বের করবা। আর কুলম্বের সূত্রটা আমরা সবাই জানি, F ইকুয়ালস টু এটা এই চার্জ দুটির মধ্যবর্তী চার্জ দুটির গুণফল। যার একটা চার্জ হচ্ছে কত 8 আর একটা চার্জ কত 14। এই চার্জ দুটির গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে সেটা যদি হয়ে থাকে, তাহলে দেখো এই কুলম্ব বলটা এই ডিস্টেন্সের উপরে অনেকাংশে নির্ভরশীল। আমরা তোমাদেরকে ম্যাথটা এমন ভাবে করতে দিই, বিভিন্ন ভাবে তোমাদের এমসিকিউতে অথবা সিকিউতে আসে, ডিস্টেন্সটা 1/4 করা হলে কি হবে, 1/3 করা হলে বলের মান কি হবে, চার্জের গুণফলকে যদি দ্বিগুণ করি তাহলে বলের মান কি হবে। তোমরা সবগুলো নিশ্চয়ই ক্যালকুলেশন করে বের করতে পারবে। আর এখানে যে ব্যাপারটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা কুলম্বের সূত্রে লিমিটেশন মানে সীমাবদ্ধতা করতে যেটা বুঝো, যে মূল একটা সীমাবদ্ধতা হচ্ছে এই কুলম্বের সূত্রটা শুধুমাত্র পয়েন্ট চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা পয়েন্ট কি আমরা জানি, পয়েন্ট কি, যার শুধু অবস্থান এবং অবস্থিতি আছে, আর কিছুই নেই, সেটা হচ্ছে কি পয়েন্ট চার্জ। কিন্তু কুলম্বের সূত্রে এটা মেনশন করা আছে যে পয়েন্ট চার্জের জন্য দুটো পয়েন্ট চার্জ নিলে এই দুটো চার্জের মাঝখানে আমরা কুলম্বের সূত্রটা খুব সঠিকভাবে নির্ণয় করতে পারবো। কারণ পয়েন্ট চার্জে কি আছে, শুধুমাত্র অবস্থান এবং অবস্থিতি আছে। কিন্তু আমরা তোমাদেরকে যখনই স্পিয়া দিয়ে দিই, তখন আমরা তোমাদেরকে রেডিয়াস দিয়ে দিই, তোমরা এভাবে করে ডিস্টেন্স বের করে নাও। কিন্তু এখানে সমস্যাটা হয় কি, যেহেতু কুলম্বের সূত্র পয়েন্ট চার্জের ক্ষেত্রে প্রযোজ্য, এখানে আমরা দিয়ে দিই স্পিয়ার তোমাদেরকে, সেক্ষেত্রে এখানে এই পয়েন্ট চার্জ দুটোর মধ্যবর্তী দূরত্বটা খুব সহজভাবে ডি আমরা নির্ণয় করতে পারি।
একটা যদি পজিটিভ চার্জ হয়, একটা নেগেটিভ চার্জ হয়, তাহলে এদের মধ্যে তোমরা জানো যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। আর যদি সমধর্মী চার্জ হয় তাহলে কি হবে, রিপালশন ফোর্স কাজ করবে। কিন্তু এখানে স্পেয়ার যদি দিয়ে দিই, আর এই পয়েন্ট চার্জ গুলো, কুলম্বের সূত্র যেহেতু পয়েন্ট চার্জের ক্ষেত্রে প্রযোজ্য, তোমরা অবশ্যই পয়েন্ট চার্জের সংজ্ঞা শিখবা। সেখানে আমরা বলে দিই যে দুটো চার্জ যদি তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় আকৃতি খুবই ক্ষুদ্র হয়, তখন সেই চার্জ দ্বয়কে আমরা পয়েন্ট চার্জ বলি। আদারওয়াইজ বলা যায় চার্জিত বস্তুর আকার যদি খুবই ক্ষুদ্র হয়, তাদেরকেও আমরা কি বলি, পয়েন্ট চার্জ বলি। এখন দেখো এখানে যে সমস্যাটা হয়, এই স্পেয়ারটা কিন্তু প্লাস চার্জে চার্জিত, আর এই স্পেয়ারটা যদি মাইনাস চার্জে চার্জিত। এখন তোমরা ইন্ডাকশন নিশ্চয়ই মনে আছে, তড়িৎ আবেশের কথা। তড়িৎ আবেশে কি হয় দেখো তো, তড়িৎ আবেশের ক্ষেত্রে কি হয়, তড়িৎ আবেশের ক্ষেত্রে এখানে একটা আমরা জানি প্রত্যেকটা পদার্থের মধ্যে কি আছে, প্লাস না মাইনাস, প্লাস মাইনাস, প্রত্যেকটা পদার্থের মধ্যে প্লাস মাইনাস করে আছে। ইট মিনস ইলেকট্রন প্লাস প্রোটন দুটোই আছে। এখন যদি আমরা এই পরিবাহীর কাছে আমি একটা কি আনলাম, ধনাত্মক চার্জে চার্জিত একটা গ্লাস রড আনলাম। ধনাত্মক চার্জে চার্জিত একটা গ্লাস রড যদি আমি এটার কাছে আনি, তাহলে কি হবে দেখো তো, ধনাত্মক চার্জে চার্জিত একটা গ্লাস রডকে যদি আমি এই পার্টটার কাছে আনি, তাহলে কি হবে, সমস্ত চার্জের রিডিস্ট্রিবিউশন হবে। চার্জের রিডিস্ট্রিবিউশন হয়ে চার্জগুলো কি হবে, এ পাশে ধনাত্মক চার্জ যেহেতু আসছে, তাহলে এই প্রান্তে এসে এই পাতে সমস্ত নেগেটিভ চার্জগুলো কনফাইন হয়ে যাবে, এখানে আবদ্ধ হয়ে যাবে এর অ্যাট্রাকশনে। এর অ্যাট্রাকশনে সমস্ত নেগেটিভ চার্জগুলো এক প্রান্তে চলে আসবে, আর ধনাত্মক চার্জগুলো কি হবে, অন্য প্রান্তে চলে যাবে। এটাকে আমরা কি বলি, ইলেকট্রিক ইন্ডাকশন বা তড়িৎ আবেশ। আবেশের কারণে সে এই প্রান্তে এই পাতের মেটাল প্লেটের ঋণাত্মক চার্জগুলোকে কনফাইন করবে, অন্য পাশে নেগেটিভ চার্জগুলোকে রিপেল করে পাঠিয়ে দিবে। এখন আমরা যদি এটাকে নেগেটিভ চার্জে চার্জিত করে যাই, তোমরা ওই যে তোমাদের লজিক গেটের ইয়েগুলোতে দেখেছো, প্র্যাকটিক্যাল গুলোতে দেখেছো, এটাকে আমরা কি করতে পারি, গ্রাউন্ডেড করে দিতে পারি। আর্থিং বা গ্রাউন্ডেড করে দিলে কি হয়, এই পজিটিভ চার্জগুলো আর্থে চলে যায়। আর্থ যেহেতু কি চার্জের জন্য, তড়িৎ চার্জের জন্য একটা বিশাল ভান্ডার, তুমি এটা সিঙ্ক বা সোর্স যতই তুমি দাও অথবা যতই তুমি নাও, এই পৃথিবীর চার্জের কোনো পরিবর্তন হবে না। তাহলে ধন চার্জ গুলোকে পৃথিবীর ইলেকট্রনটা রিসিভ করে নিবে, এই পুরো মেটাল প্লেটটা কি হয়ে যাবে, ঋণ চার্জে চার্জিত হয়ে যাবে। এটা যেহেতু আমরা জানি, তাহলে এখন দেখো এই স্পিয়ারটা আমরা ধরে নিই যে চার্জ পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে, পরিবাহী কন্ডাক্টরের পৃষ্ঠে সুষমভাবে চার্জটা ছড়িয়ে পড়ে, আর এখানে কি নেগেটিভ চার্জে চার্জিত। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে কি ইন্ডাকশন ঘটবে না, অবশ্যই ইন্ডাকশন ঘটবে। ইন্ডাকশন ঘটে কি হবে, এটা যেহেতু নেগেটিভ আর এটা যেহেতু পজিটিভ, তাহলে এই পজিটিভ এই নেগেটিভকে কি করবে, নেগেটিভটা পজিটিভকে অবশ্যই কি করবে, অ্যাটাক করবে। অ্যাটাক করার কারণে কি অবস্থা হয়, সমস্ত পজিটিভ চার্জগুলো এক প্রান্তে চলে আসে, যে পাশে নেগেটিভ চার্জ আছে এ পাশে চলে আসে। আর এ পাশে চলে আসতে দেখো এই পজিটিভ চার্জগুলো যদি এই নেগেটিভ স্পিয়ারের নেগেটিভ চার্জের কারণে সে অ্যাট্রাক্ট হয়ে এই প্রান্তে চলে আসে, জড়ো হয়, তাহলে আমাদের ডিস্টেন্সটাকে কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত নিয়ে রেখে ওয়াইজ হবে, সেক্ষেত্রে তো হচ্ছে না। আবার যদি এটাও ধন চার্জে চার্জিত হয়, এটাও যদি ধন চার্জে চার্জিত হয় এবং এটাও যদি ধন চার্জে চার্জিত হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে যে এই স্পেয়ার গুলোর মধ্যে যে চার্জ গুলো আছে সেগুলো কি হবে, একজন একজনকে রিপেল করে দেখা যাবে এই চার্জ গুলো এই প্রান্তে এসে জড়ো হবে এবং এখানে চার্জ গুলো এসে এই প্রান্তে শেষ প্রান্তে এসে জমা হবে। তখন তো আমাকে বিগার ডিস্টেন্স কনসিডার করতে হবে। আর মানে বিপরীত ধর্মী চার্জের ক্ষেত্রে তাহলে আমাদেরকে স্মলার ডিস্টেন্স কনসিডার করা লাগছে, আর একই ধর্মী চার্জের জন্য যেহেতু রিপেল করে দূরে সরিয়ে দিচ্ছে, তাহলে আমাদেরকে কি কনসিডার করা লাগছে, বিগার ডিস্টেন্স। আর বিপরীত ধর্মী চার্জের ক্ষেত্রে স্পেয়ার দুটোর মাঝখানে স্মলার ডিস্টেন্স, সেখানেও সমস্যা হচ্ছে। তাহলে সবচেয়ে ওয়াইজ হবে কি পয়েন্ট চার্জ কনসিডার করা। যদিও আমরা প্র্যাকটিস আমাদের প্রচলিত আছে, আমরা সমস্ত পরিবাহী চার্জগুলোকে কেন্দ্রে কনসেন্ট্রেটেড চিন্তা করে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করি। তাহলে এটা কি আইডেন্টিক্যাল বা একই আকৃতির বস্তুর ক্ষেত্রে,
আমরা মধ্যবর্তী ডিস্টেন্স নির্ণয় করতে পারছি। যদি একই আকৃতির অবজেক্ট না হয়, ইট মিনস সুষম বা সিমেট্রিক যদি অবজেক্টের আকৃতি না হয়, সেক্ষেত্রে কি হবে? সুষম বা সিমেট্রিক যদি অবজেক্টের আকৃতি না হয়, সাপোজ অসম আকৃতি দুটো অবজেক্ট নিলাম, সেক্ষেত্রে তো আমি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স নিতেই পারছি না। সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ক্যালকুলেশন করাটা অনেক জটিল হয়ে যাবে। সেই জন্য আমরা কুলম্বের সূত্র নির্ণয় করার সময়, কুলম্বের সূত্র মানে কুলম্বের সূত্র প্রয়োগ করার সময় অবশ্যই আমরা বিন্দু চার্জের ক্ষেত্রে চিন্তা করব, আর নয়তোবা সুষম আকৃতি দুটো বস্তুর ক্ষেত্রে চিন্তা করব। অসম আকৃতির বস্তুতে চার্জের ডিস্ট্রিবিউশনটাও এই কর্নারে কর্নার সমান থাকে না, এছাড়াও মধ্যবর্তী ডিস্টেন্সটা নির্ণয় করা একটু জটিল হয়ে পড়ে। সেই জন্য আমরা অসম আকৃতির বস্তুর ক্ষেত্রে কুলম্বের সূত্র কমপ্লিটলি ইনভ্যালিড হয়ে যায়। এটা তো আছে। আরেকটা জিনিস আছে যে কুলম্বের সূত্রের একটা সীমাবদ্ধতা। এটা কুলম্বের সূত্রে এই দুটো চার্জ কি হতে হবে? রেস্ট পজিশনে থাকতে হবে। রেস্ট পজিশনে না থাকলে আমরা জানি এই চার্জিত অবজেক্ট যখনই মুভ করা শুরু করে তখন তারা কি করে? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইমিট করে। তখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইমিট করে মিনস এখানে ইলেকট্রিক ফিল্ড তো চার্জ তড়িৎ ক্ষেত্র, তো এই চার্জ তো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে, সাথে সাথে চার্জ যখনই মুভ করা শুরু করবে তখনই সে কি করে? ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে ফেলে। ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে তখন তো কুলম্ব নির্ণয় করাটা একটু কষ্টকর হয়ে যাবে। সেই জন্য একটা চার্জের সাপেক্ষে আরেকটা চার্জ অবশ্যই রেস্ট পজিশনে থাকতে হবে। এখন দেখো, আমি দিয়ে দিলাম যে এই স্পেয়ারটাতে, এই বিডে 8 মাইক্রোকুলম চার্জ আছে, এখানে -14 মাইক্রোকুলম চার্জ আছে। সেটা যদি হয়ে থাকে, তোমরা অবশ্যই বুঝতে পারছো এই দুটো স্পেয়ার একজন একজনকে আকর্ষণ করবে। আমি বললাম যে এই দুটো বিটকে আমরা যদি একটা কন্ডাক্টিং ওয়্যার দিয়ে যুক্ত করি অথবা স্পর্শ করাই, কন্ডাক্টিং ওয়্যার দিয়ে যুক্ত করি অথবা কি করি? স্পর্শ করি, তখন কি হবে? আমরা এখন ওরা একজন একজনকে বিপরীতধর্মী চার্জের জন্য অ্যাট্রাক্ট করছে, কিন্তু আমি বলে দিলাম যে তুমি যখন এদেরকে কন্ডাক্টিং ওয়্যার দিয়ে যুক্ত করবা তখন দেখা যাবে যে এই দুটো স্পেয়ার একজন একজনকে রিপেল করবে, মিন্স বিকর্ষণ করবে। কেন বিকর্ষণ করবে? তাহলে তোমরা তো অবশ্যই বুঝতে পারছো, একটার চার্জ কত আছে? 4, আর একটার চার্জ কত আছে? -14। আর আমরা তোমাদেরকে এটাই শিখিয়ে থাকি যে এই দুটো চার্জকে তোমরা যোগ করবা, যোগ করে কত দিয়ে ভাগ করে দিবা? 2 দিয়ে ভাগ করে দিবা। তাহলে এটা আগে বলি, এই +8 -14 এটার সাবট্রাকশন কত আসবে? 2 6 -6 / 2। ইট মিনস এরপরে কত আসবে? 2 দিয়ে ডিভাইড করলে -3 মাইক্রোকুলম। তখন একটা স্পর্শ করার পরে অথবা কন্ডাক্টিং ওয়্যার দিয়ে সংযোগ করার পরে একটা স্পেয়ারে চার্জের পরিমাণ হবে -3 কুলম। আর চার্জ কি রাশি? স্কেলার রাশি। চার্জ যেহেতু স্কেলার রাশি তাহলে এখানে নেগেটিভ সাইনটা বসবে, তখন এটার চার্জ কত হবে? -3 মাইক্রোকুলম। এটার চার্জ কত হবে? -3 মাইক্রোকুলম। মানে কোয়াইট সিম্পল যে এখন দুটো চার্জের পরিমাণ কত হচ্ছে? মাইনাস মাইনাস ইকুয়াল চার্জ হচ্ছে, এবং এখানে কত আছে? মাইনাস মাইনাস পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে আমরা নিশ্চয়ই আনসার করতে পারবো যেটা একই ধর্মী চার্জ হয়ে যাচ্ছে তাহলে তার পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। এখন দেখো এখানে আরেকটা ব্যাপার আছে, যে ব্যাপারটা হচ্ছে এই দুটো স্পেয়ারের আকৃতি একেবারে ইকুয়াল হতে হবে। ইকুয়াল না হলে কি হবে? ইকুয়াল না হলে কি আমরা দুটো চার্জকে কিভাবে যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করলে হবে? কখনই হবে না। তখন দেখো যে ব্যাপারটা আসে বিভবের ব্যাপারটা, তোমরা অলরেডি, আমি অবশ্য এখনো কুলম্বের সূত্র আছে বিভবে যাইনি, তারপর আমি একটু করে বলে দিচ্ছি। সাপোজ এটা যদি 1 সেন্টিমিটার হতো আর এটা যদি 3 সেন্টিমিটার হতো, তখন কি হতো? এটা রেডিয়াস যদি 3 সেন্টিমিটার হতো, এটা রেডিয়াস 3 সেন্টিমিটার আর এটা রেডিয়াস ধরে নিলাম আমি কত? 1 সেন্টিমিটার। সেই ক্ষেত্রে কি তুমি এই দুটোকে যোগ করে, এখানে 8 ছিল এখানে -14 ছিল, সেই ক্ষেত্রে কি তুমি চার্জ দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে হতো? কখনই হতো না। সেই জন্য আমরা স্পেয়ার গুলোকে বলে দিই যে এগুলো একই আকৃতির স্পেয়ার। তখন যে ব্যাপারটা আসতো, বিভবের ব্যাপারটা চলে আসতো। আমরা তো, তোমরা ওয়াটার অ্যানালজি দিয়ে তোমরা অনেক পড়েছো, বিভবের ব্যাপারটা তোমরা দেখেছো। এখানে সাপোজ আমি একটা সরু একটা বিকার নিলাম,
এটাকে ওয়াটার দিয়ে পূর্ণ করে দিলাম, আর এখানে একটা বড় আকৃতির বিকার নিলাম, এটাও সাপোজ ওয়াটার দিয়ে পূর্ণ। এখানে দেখো, এখানে পানির লেভেলের উচ্চতা হচ্ছে কত, এতটুকু, এখানে পানির লেভেল হচ্ছে এখানে। আর এখন এই দুটো বিকারকে যদি আমি একটা ওয়াটার পাইপ দিয়ে যুক্ত করি, তাহলে এখান থেকে এখানে কি পানির চাপ বেশি, এখান থেকে পানি কন্টিনিউয়াসলি এখানে পড়তে থাকবে। কতক্ষণ পর্যন্ত পড়বে? যতক্ষণ না পর্যন্ত ওয়াটার লেভেলটা সমান না হবে। ওয়াটার লেভেলটা সমান না হবে ততক্ষণ পর্যন্ত কি হবে, পানির ফ্লোটা থাকবে। যেই মাত্র ওয়াটার লেভেলটা সেম হয়ে যাবে তখনই পানির ফ্লোটা বন্ধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে কি হলো, পানির চাপ সমান হয়ে গেল, পানির চাপ সমান হওয়ার পরে ফ্লোটা বন্ধ হয়ে গেল। আর আমরা তড়িতের ক্ষেত্রে বলবো যে বিভব এক জিনিসটা হচ্ছে বৈদ্যুতিক চাপ। বৈদ্যুতিক চাপ, বিভব হচ্ছে বৈদ্যুতিক চাপ। এই দুটো জায়গায় এই পানিটাকে তুমি যদি চার্জ হিসাবে চিন্তা করে নাও, তাহলে যে অবস্থার পরিপ্রেক্ষিতে, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে, এই উচ্চতার বা পানির চাপের পরিপ্রেক্ষিতে পানির ফ্লো হয়েছে আনটিল যতক্ষণ না পর্যন্ত পানির লেভেল সমান হয়েছে। আর তড়িতের বিভব হচ্ছে বৈদ্যুতিক চাপ। ওই বৈদ্যুতিক চাপটা দু জায়গায় সমান না হওয়া পর্যন্ত, এই দুটা স্পেয়ারের বৈদ্যুতিক চাপটা সমান না হওয়া পর্যন্ত এদের মধ্যে কি হবে, চার্জের রিডিস্ট্রিবিউশন চলতে থাকবে। তাহলে সেই ক্ষেত্রে চার্জের রিডিস্ট্রিবিউশন যদি চলতে থাকে, এখানেও তো পানির পরিমাণ সমান হয়ে গেল, কিন্তু এই 1 নম্বর বিকার আর এই 2 নম্বর বিকারে কি পানির পরিমাণ কি সমান হয়েছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এটা যদি 1 সেন্টিমিটার স্কয়ার থাকে, এটা যদি 3 সেন্টিমিটার স্কয়ার থাকে, সেক্ষেত্রে কি আমরা +8 - 14 ডিভাইডেড বাই 2 করলে কি চলবে? কখনই চলবে না। সেটা আমি বিভব এসে ডিটেলস বলে দিব। তাহলে আমরা দেখো এখন এখানে চলে আসি। তাহলে এখানে একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হলো যে এই বস্তুদ্বয়ের আকৃতি অবশ্যই আমাদের কি হতে হবে, সমান হতে হবে। এখন আমি তোমাদেরকে বলে দিলাম যে একটা নিউট্রাল চার্জ, আরেকটা স্পিয়ার আনলাম, একই আকৃতির আরেকটা স্পিয়ার আনলাম, আরেকটা স্পিয়ার আনি এনে আমি প্রথমে এই স্পিয়ারটাকে এখান থেকে আমি ডিসকানেক্ট করে দিচ্ছি। এই স্পিয়ারটাকে সাপোজ এটা হচ্ছে যে পি, এটা হচ্ছে যে কিউ, এটা হচ্ছে যে আর। এই আর স্পিয়ারটাকে প্রথমে আমি এটার সাথে টাচ করালাম, এটার সাথে টাচ করালাম মিন্স আমি এটার সাথে কন্ডাক্টিং ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলাম। যেহেতু একই আকৃতির এই স্পিয়ারের রেডিয়াস তো আমি ধরে নিলাম R3 সমান কত, 2 সেন্টিমিটার। তাহলে এখানে কি হবে, চার্জের রিডিস্ট্রিবিউশন হবে। চার্জের রিডিস্ট্রিবিউশন হয়ে এখানে কত, 8, এখানে কোনো চার্জ নেই, 0 চার্জ। তাহলে এখানে কত হবে, 8 + 0 ডিভাইডেড বাই 2। ইট মিন্স এটা চার্জের পরিমাণ কত হবে, 4। এখানে আমাদের ইউনিট যেটা আছে সেটা তো বসবেই। এটা চার্জের পরিমাণ হবে 4 মাইক্রোকুলম। তাহলে এখানে কি আর 8 থাকবে? কখনোই না। তখন এখানে কত হবে, এটা তো 4 মাইক্রোকুলম চার্জ চলে আসবে। এখন আমি এই কানেকশনটা বন্ধ করে দিলাম। এই তারটাকে, কন্ডাক্টিং ওয়্যারটাকে আমি খুলে নিয়ে আমি এই স্পেয়ারের সাথে যুক্ত করে দিলাম। আগে এই স্পেয়ারটা ছিল নিউট্রাল, কিন্তু এখন এই কত কুলম চার্জ ক্যারি করতেছে, 4 মাইক্রোকুলম চার্জ ক্যারি করতেছে। তাহলে এখন আবার চার্জের রিডিস্ট্রিবিউশন হবে। এখন রিডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে, এখানে কত আছে 4, এটাতে আছে 4, আর এখানে কত ছিল -14 ডিভাইডেড বাই 2। যেহেতু এরা একই আকৃতির তাই আমরা এভাবে করতে পারছি। এটা বারবার বলছি, 4 থেকে এখান থেকে এই 14 থেকে এই 4 চলে গেলে আমাদের কত থাকে, 8 -8 থাকলে এখানে দেখো আমরা এটাকে 2 দিয়ে ভাগ করে দিব, 2 দিয়ে ডিভাইড করলে এখানে কত আসবে, -4 মাইক্রোকুলম চার্জ আসবে। তাহলে এখানে নতুন চার্জ কত হবে, -4 মাইক্রোকুলম। এবার এটাকে আমি ইজেক্ট রিমুভ করে নিলাম, এই সিস্টেম থেকে এটাকে আমি সরিয়ে নিলাম, এই R3 কে কমপ্লিটলি সরিয়ে ফেললাম। সরিয়ে ফেলে বললাম যে এই দুটো গোলকের মধ্যে, স্পেয়ারের মধ্যে আগে যে কুলম বলটা পেতাম, আর এখন যে চার্জের রিডিস্ট্রিবিউশনের ফলে এখানে যে চার্জগুলো আসছে 4 মাইক্রোকুলম, এখানে আসছে -4 মাইক্রোকুলম। এখনের পরিমাপকৃত কুলম বল, সাপোজ এটা প্রায়, এই দুটো কি সমান হবে, বেশি হবে নাকি কম হবে? এটা তোমাদের এভাবে প্রশ্ন আসতে পারে।
এই দুটো চার্জের বিফোর টাচিং এ অথবা বিফোর কানেকশনে যে কুলম্ব বলটা পাবা, আফটার টাচিং বা আফটার কানেকশনে পরে কুলম্ব বলের পরিমাণ কি ভ্যারি করবে, সমান হবে, বেশি হবে না কম হবে, এভাবে আসতে পারে। আসলে নেক্সট প্রবলেম আসি। এখানে দেখো, এখানে একটা স্ট্রিং বা তার থেকে আমি সাপোজ 7.5 গ্রাম ভরের 30 ন্যানোকুলম্ব মানে একটা বিট বা স্কয়ার সংযুক্ত করলাম। তার থেকে 2 সেন্টিমিটার নিচে আমি 7.5 গ্রামের -16 ন্যানোকুলম্ব মানের আরেকটা চার্জিত বিট বা স্কয়ার এখানে স্থাপন করলাম। আমি তোমাদেরকে বললাম যে এই সিস্টেমটায় তাহলে দেখো, এই সিস্টেমটা আমি তোমাদেরকে বলে দিলাম যে ব্যালেন্সড পজিশনে আছে। তোমরা এই ধরনের মেকানিক্সে কিছু অঙ্ক করেছো, এটা তার দিয়ে আমি এখানে একটা বিট বা এখানে একটা বব ঝুলিয়ে দিলাম। এটার চার্জ হচ্ছে 30 ন্যানোকুলম্ব, আর এটার কিছু নিচে ইট মিনস 2 সেন্টিমিটার নিচে একই আকৃতির আরেকটা বিট বা স্কয়ার ঝুলিয়ে দিলাম, তার চার্জ হচ্ছে কত 60 ন্যানোকুলম্ব। এখানে আমি বললাম যে এই সুতার টান নির্ণয় করো, এই স্ট্রিং বা সুতাটার টান কত হবে। এটা আমি কতে বললাম, স্ট্রিং বা সুতার টান কত হবে, T equals to what। সেকেন্ড প্রশ্ন আমি খতে বলতে পারি যে ছিঁড়ে যাওয়ার এই সিস্টেমটা ব্যালেন্সড পজিশনে আছে। তোমরা গতিবিদ্যায় মানে তোমাদের পড়েছো, টান উপরে কাজ করে আর ওয়েট, অবজেক্টের ওয়েট কোন দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে। যখন এটা ব্যালেন্সড পজিশনে যায় ইট মিনস টান বল আর ওয়েট যখন সমান হয় তখন এটা ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে। এখন যদি আমি বললাম যে এই টানটা, এই স্ট্রিং বা টানটা সর্বোচ্চ এই তারটা 0.22 নিউটন বল টলারেন্স পাওয়ার আছে, তাহলে এই ছিঁড়ে যাওয়ার পূর্ব মুহূর্তে তার টান বলের পরিমাণ না বলে ছিঁড়ে যাওয়ার পূর্ব মুহূর্তে তাদের এই দুটো চার্জিত বিটের মাঝখানে দূরত্ব মিনিমাম ডিস্টেন্স কত হবে। ছিঁড়ে যাওয়ার পূর্ব মুহূর্তে এই বিট দুটোর মধ্যবর্তী দূরত্ব কত হবে। এটা বোঝানোর আগে তোমরা এটা দেখো, এটা কোয়াইট সিম্পল একটা জিনিস। এখানে আমি উপরে কত রাখছি, 2 মাইক্রোকুলম্ব মানে একটা বিট বা স্কয়ার রেখেছি, নিচে কত রেখেছি +5 মাইক্রোকুলম্ব মানে আরেকটা বিট বা স্কয়ার রেখেছি। সাপোজ এটা ধন চার্জে চার্জিত, কিছু সাইন না দেওয়ার অর্থ হচ্ছে কি ধন চার্জে চার্জিত। তাহলে দেখো আমি বললাম যে এই দুটো, এইটা হচ্ছে একটা স্কয়ার, এর উপরে এই স্কয়ারটা কি সাম্যাবস্থায় থাকবে, ইট মিনস ফ্লোরিং বা শূন্যে কি ভেসে থাকবে। এটা তোমাদের মোস্ট কমন একটা প্রশ্ন। এই চার্জের তো এই চার্জ ইট মিনস চার্জ আছে, এখানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, এখানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, এদের মধ্যে অবশ্যই কি হবে, কুলম্ব বল কাজ করবে। তাহলে এই বলটা, কুলম্ব বলটা কোন দিকে ক্রিয়া করবে, এটা প্লাস এটাও প্লাস, তাহলে কুলম্ব বলটা এটাকে এই বড় অবজেক্টটা কি করবে, বিকর্ষণ করবে, ইট মিনস ইজেক্ট করবে কোন দিকে, উপরের দিকে। আপ থ্রাস্ট যেটাকে আমরা তোমরা দেখেছো ফ্লুইড ডাইনামিক্সে, আপ থ্রাস্ট বা উপরের দিকে ধাক্কা দিবে কোন বল দিয়ে, কুলম্ব বল দিয়ে। আর এখানে যে ছোট অবজেক্টটা আছে ওর ওয়েট দিয়ে দিলাম 600 গ্রাম। 600 গ্রাম যদি দিয়ে দিই, এই 600 গ্রাম কোন দিকে যাবে, নিচের দিকে যাবে। ডব্লিউ সমান আমরা জানি কত, mg। এখন দেখো এই সিস্টেমের মধ্যে এই ছোট অবজেক্টটা যদি বাতাসের মধ্যে, এয়ারের মধ্যে ফ্লোটিং অবস্থায় থাকতে হলে আমাদেরকে অবশ্যই এই কুলম্ব বল আর এর ওয়েটটা কি হতে হবে, ইকুয়াল হতে হবে। তাহলে ইট মিনস এই সিস্টেমের সাম ওভার মোট বলের পরিমাণ কত হবে, 0। সিস্টেমের মোট বলের পরিমাণ কত হবে, 0। এই এফ এর জায়গায় আমরা লিখতে পারি কত, এফ এর জায়গায় লিখতে পারি আমরা এটা, এই ইলেকট্রিক ফোর্সটা ইট মিনস ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা অবশ্যই কি হতে হবে, ওয়েটের চেয়ে বড় হতে হবে, তাহলে সিস্টেম ভারসাম্য অবস্থায় থাকবে না। তাহলে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মাইনাস ডব্লিউ বাই এম জি ইকুয়ালস টু কি লিখতে পারি, 0। তাহলে আমরা কি পাবো, এখানে দেখো এফ ই ইকুয়ালস টু কত, এম জি। তাহলে আমরা অবশ্যই, তোমরা এই দুটোর মাঝখানে ডিস্টেন্স আমি দিয়ে দিচ্ছি, মাঝখানে ডিস্টেন্স সাপোজ 2 মিটার, মাঝখানে ডিস্টেন্সটা আছে কত, 2 সেন্টিমিটার দিয়ে দিই, 2 সেন্টিমিটার।
তাহলে এখানে আমি কুলম্ব বল তোমরা নির্ণয় করতে পারবা, আলাদাভাবে নির্ণয় করবা কুলম্ব বল, আবার এমজি ভর দিয়ে জি কে গুণ করবা, এমজি পাবা। এই দুটো যখন ইকুয়াল হয়ে যাবে তখন এই সিস্টেমের মধ্যে এই বিটটা বা স্কয়ারটা শূন্যে ভাসমান থাকবে। আদারওয়াইজ যদি কুলম্ব বলের পরিমাণ বেশিও হয় তাহলেও কি হবে, এই বিটটা উপরের বিটটা বা গোলকটা সাম্যাবস্থায় থাকতে পারবে। কিন্তু কোনো কারণে যদি ওয়েট বেশি হয়ে যায় তাহলে কখনোই কি হবে না, সিস্টেম ফল করবে, ব্রেক করবে। ইট মিনস এই স্কয়ারটা নিচে পড়ে যাবে। আশা করছি বুঝতে পারছো। এখন দেখো আরো দুটো গোলক নিলাম, এখানে একটা 10 পিকোকুলম্ব দিলাম এখানে, আর এখানে আরেকটা আমরা কি নিলাম, স্কয়ার নিলাম। এটা তো একই আকৃতির, এটা তো কত দিলাম, 10 পিকোকুলম্ব চার্জ দিলাম। আমি ধরে নিলাম যে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, 20 সেন্টিমিটার। এখন দেখো এখানে দুটো বল কাজ করবে, ওরা একজনকে এই বিটটাকে আমি একটা কর্ড বা সুতা দিয়ে আটকে রাখলাম। ইট মিনস চিকন দড়ি, কর্ড বা সুতা দিয়ে আটকে দিলাম। তাহলে দেখো একটা চার্জ, একটা স্কয়ার আরেকটা স্কয়ারকে কি করবে, অবশ্যই বিকর্ষণ করবে। বিকর্ষণ বল কোন দিকে কাজ করবে, Fe, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা এদিকে কাজ করবে। আর এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কারণে বিপরীত দিকে এই স্কয়ার এদিকে কি করবে, টার্ন বল কাজ করবে। ইট মিনস এখানে যে কর্ড দিয়ে যে আমি এদেরকে আটকে রাখলাম, এই সুতা বা ছোট দড়িটার উপরে কি হবে, টার্ন বল প্রযুক্ত হবে, সেটার মান কত হবে, টি। তাহলে আমি তোমাদেরকে বললাম যে এই সিস্টেমে টার্ন বলের পরিমাণ কত হবে, এটা কোয়াইট সিম্পল। আমরা কি করব, টি সমান Fe লিখব। টি সমান কত হবে, Fe। টি সমান Fe লিখে এখানে আমরা কি করব, আমরা এখানে মধ্যবর্তী ডিসটেন্স আছে, চার্জ দুটির মান দেওয়া আছে, আমরা Fe বের করতে পারবো। ওই Feটাই হবে কি, টার্ন বলের পরিমাণ। ওই ম্যাথটা সলভ করার জন্যই এত কথা বলা লাগছে, ওটাই হবে টার্ন বলের পরিমাণ। আরেকটা একই ধরনের সমস্যা দেখো, যেটা তোমাদের বোর্ড পরীক্ষায় এসেছিল একবার। এখানে দেখো আমি এখানে মাইনাস একটা বর্গক্ষেত্র নিয়েছি, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত, 6 সেন্টিমিটার। আমি এখানে মাইনাস 90 ন্যানোকুলম্ব চার্জ রেখেছি, এখানে প্লাস ন্যানোকুলম্ব চার্জ রেখেছি, এখানে 10 ন্যানোকুলম্ব চার্জ রেখেছি, এখানে 10 ন্যানোকুলম্ব চার্জ রেখেছি। কোশ্চেনটা এমন ভাবে আসছিল, মধ্যবর্তী এই চার্জগুলোকে রিঅ্যারেঞ্জ করে তুমি এই বর্গক্ষেত্রের মাঝখানে যদি সাপোজ প্লাস 1 ন্যানোকুলম্ব মানের 1 গ্রাম ভরের কোনো বস্তু রাখো, তাহলে সেটা ফ্লোরিং অবস্থায় থাকবে কিনা। কি ছিল, চার্জগুলোকে রিডিস্ট্রিবিউশন হবে না, এখানে রিঅ্যারেঞ্জ করে এই বর্গক্ষেত্রের কেন্দ্রে প্লাস 1 ন্যানোকুলম্ব মানের 1 গ্রাম ভরের কোনো অবজেক্ট রাখলে সেটা কি ফ্লোটিং বা ভাসমান অবস্থায় থাকবে কি। রিঅ্যারেঞ্জমেন্টের কথা যেহেতু আসছে, তাহলে দেখো এখানে মাইনাস 90 ন্যানোকুলম্ব, এখানে 10 ন্যানোকুলম্ব। আমি এই জাস্ট এখানে 19টাকে আমি এখানে নিয়ে আসি, আর 10টাকে আমি এখানে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে হয়ে যাবে কত, 19 কুলম্ব, আর এখানে হয়ে যাবে কত, 10 কুলম্ব। কুলম্ব না তো, ইউনিট তো ন্যানোকুলম্বে দিয়েছি। তাহলে দেখো এখানে এই রিঅ্যারেঞ্জমেন্টের ফলে কি হবে, এই 1 ন্যানোকুলম্ব মানে এই চার্জটাকে মাইনাস 90 ন্যানোকুলম্ব মানে চার্জ অবভিয়াসলি কি করবে, অ্যাট্রাক্ট করবে, যেহেতু এটা প্লাস এটা মাইনাস। তাহলে এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কোন দিকে কাজ করবে, উপরের দিকে। আর এখানে বাহুর দৈর্ঘ্য তো আছেই, তোমরা তো এখান থেকে এতটুকু পর্যন্ত দূরত্ব কত তোমরা বের করতে পারবে। তাহলে এখানে কত আছে, 90 ন্যানোকুলম্ব। এটাও 1 ন্যানোকুলম্ব চার্জকে কোন দিকে ধাক্কা দিবে, এদিকে ধাক্কা দিবে। তাহলে টোটাল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স উপরের দিকে কত হবে, সাপোজ এটাকে আমি ধরে নিলাম 1 নাম্বার চার্জ, এটাকে 2 নাম্বার চার্জ, এটা 3 নাম্বার চার্জ, এটা 4 নাম্বার চার্জ। তাহলে 1 আর 3 জন্য কোন দিকে আমরা পুরো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পাবো, উপরের দিকে। তাহলে এই 1 আর 3 F1 প্লাস F3 আমরা কি করে দিব, যোগ করে দিব। যোগ করলে উপরের দিকে লব্ধি বলের মান পাবো। আর এখানে দেখো এখানে 10, এখানে 10, এই 10 ন্যানোকুলম্ব এই 1 ন্যানোকুলম্বকে কোন দিকে বিকর্ষণ করবে, যেহেতু একই ধর্মী এদিকে বিকর্ষণ করবে।
আবার এই 10 ন্যানোকুলম এই 10 ন্যানোকুলমকে কোন দিকে বিকর্ষণ করবে, এদিকে বিকর্ষণ করবে। যেহেতু এদের মান সমান, তাহলে বলের পরিমাণও সমান হবে। এই F2 আর F4 এর মান সমান হবে, ওরা একই রেখা বরাবর ক্রিয়াশীল। তাই F2 এই F2 আর সরি এটা F4 হবে। F4 একজন একজনকে কি করে দিবে, ক্যান্সেলেশন করে লব্ধি বলের পরিমাণ শূন্য হবে। এখন দেখো এখানে যে অবজেক্টটা রাখা আছে তার ওয়েট তো দিয়ে দিচ্ছেন 1 গ্রাম, তার ওয়েট দিয়ে দিচ্ছে 1 গ্রাম। এই ওয়েটটা কোন দিকে কাজ করবে, এই রেখা বরাবর নিচের দিকে, ইট মিনস mg হবে নিচের দিকে। তাহলে সাম অফ F1 F3 ইকুয়ালস টু যদি F প্রাইম হয়, এই F প্রাইম আর mg যদি ইকুয়াল হয় আগের কনসেপ্টটা, তাহলে এই 1 ন্যানোকুলম চার্জ এই বর্গক্ষেত্রের সেন্টারে ভাসমান, ইট মিনস ফ্লোরিং অবস্থায় থাকতে পারবে, আদারওয়াইজ পড়ে যাবে। তোমরা নিশ্চয়ই এই লব্ধি বলটা অবশ্যই কুলম সূত্র ব্যবহার করে বের করতে পারবা, আর এমজি তো কোয়াইট সিম্পল, খুব ভালোভাবে তোমরা বের করতে পারবে। এখন আসো আমাদের আলোচ্য ম্যাথটাতে। এখানে আমি বলেছি প্রথমে এই স্ট্রিং বা তারের টাগিং ফোর্স, ইট মিনস টেনশন ফোর্স বা টান বল নির্ণয় করব। তাহলে আমরা কিভাবে নির্ণয় করবে সেটা, আর এখানে দেখো এই দুটো চার্জের মধ্যে কি কাজ করবে, কুলম বল। আমি কষ্টটা মুছে দিচ্ছি, এখানে আমরা একটা টেনশন বের করব আর ছিঁড়ে যাওয়ার পূর্ব মুহূর্তে মধ্যবর্তী ডিস্টেন্স বের করব। কষ্টগুলো মুছে ফেলছি। এখন দেখো এই দুটো চার্জের মধ্যে, এদের মধ্যে কি করবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে, যেটা ডিরেকশন হবে কোন দিকে, নিচের দিকে। আরেকটা জিনিস কাজ করবে নিচের দিকে, সেটা কি বলতো, ওয়েট। কার ওয়েট ধরবো আমরা, এটার ওয়েট। এই ওয়েটটা কাজ করবে, ওয়েটটা কোন দিকে কাজ করবে, ওয়েটটাও নিচের দিকে কাজ করবে। এভাবে না দেখে এভাবে দেখায়, তাহলে এস ই আর এই ডব্লিউ, ইট মিনস ওয়েটটা কোন দিকে আছে, নিচের দিকে, আর টান বলটা কোন দিকে আছে, উপরের দিকে। তাহলে এই সিস্টেমে এই টান বলটা যখন আমি নির্ণয় করতে যাব, আমি পুরো সিস্টেমে লব্ধি বল হিসাব করতে হবে। লব্ধি বল কত, লব্ধি বল আমরা ধরে নিচ্ছি যে সাম ওভার এফ সমান 0। এই সিস্টেমে লব্ধি বল যদি 0 হয়, তাহলে এই সিস্টেমটা ব্যালেন্সড পজিশনে থাকতে পারবে। তাহলে এই লব্ধি বলের পরিমাণ 0, লব্ধি কি কি আছে দেখে, এখানে উপরের দিকে অবশ্যই টেনশন ফোর্স বেশি হতে হবে, আদারওয়াইজ সিস্টেম ফল করবে। উপরের দিকে টেনশন ফোর্সটা আগে লিখলাম, এরপর নিচের দিকে কি আছে, ডব্লিউ আছে, নিচের দিকে কি আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আছে, ইকুয়ালস টু কত হবে, 0। তাহলে আমি তোমাদেরকে নির্ণয় করতে বলেছি কি টেনশন ফোর্সটা, তাহলে এটা কোয়াইট সিম্পল। এটা কত, টি সমান কি আসবে এখানে, ডব্লিউ প্লাস এফ ই। তাহলে এখন দেখো ডব্লিউ সমান এমজি তোমরা খুব সহজে নির্ণয় করতে পারবা, আর কুলম বল তো পারবাই। এই দুটো চার্জের মাঝখানে কুলম বল কত হবে, এই দুটো যোগ করে দিয়ে আমরা টেনশন ফোর্সটা বের করে ফেলতে পারবো। এবার 2 নম্বর প্রশ্নে আসি। 2 নম্বর প্রশ্নটা কি ছিল, এদের এই দুটো স্পেয়ার বা বিডের মাঝখানে দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। আমি বলে দিচ্ছি যে ছিঁড়ে যাওয়ার পূর্ব মুহূর্তে ওদের মধ্যবর্তী দূরত্ব কত হবে। তাহলে এখানে দেখো এই রাশিটা তো আমরা পেয়েছি ব্যালেন্স অবস্থা ধরে, T ইকুয়ালস টু W প্লাস FE। এখন আমাদের ডিসটেন্সটা কোথায় আছে, ডিসটেন্সটা এই FE এর মধ্যে আছে, ডিসটেন্সটা কোথায় আছে, FE এর মধ্যে আছে। তাহলে আমরা ইকুয়েশনটা এভাবে লিখি, FE টাকে আমরা এক পাশে নিয়ে যাই, FE টাকে এক পাশে নিয়ে গেলাম, আর এখানে কত আসবে, T প্লাস W। T প্লাস W আসলে তোমরা এখানে তো অবশ্যই জানো আমাদের কুলম কনস্ট্যান্ট K এর মান আসবে, কনস্ট্যান্ট K এর মান কত, 9 × 10⁹। এই চার্জ দুটোর মান আসবে, মাঝখানে ডিসটেন্সটা আমরা এখানে 2 সেন্টিমিটার দেওয়া আছে, আমরা এখানে 2 সেন্টিমিটার না বসিয়ে আমরা এখানে কি বসাবো, ডি স্কয়ার বসাবো। আর টি পারবা mg, w টি টেনশন বলের মান আমরা আগের ম্যাথে নিশ্চয়ই বের করবো, আগের ম্যাথে বের করলে তোমরা ওইখান থেকে মান বসিয়ে দিবা, আর w সমান mg ইকুয়ালস টু এই টি এর মানটা আমরা যেটা বের করব সেটা প্লাস এখানে কি হবে mg। তাহলে এখান থেকে তোমরা ক্যালকুলেট করে ডি এর মানটা বের করবা, ডি এর মানটা বের করে দেখবা এই ডি এর মানটা যদি এখানে ম্যাক্সিমাম এই সূত্রটা যে টার্ন বলটা সহ্য করতে পারে সেটা হচ্ছে 0.22 নিউটন। এখন এই ডিসটেন্সটা এই ডিসটেন্সটা বের করে দেখবা যে
কত আসে, এই 2 সেন্টিমিটার থেকে বেশি আসলে অবশ্যই সিস্টেম ফল করবে, 2 সেন্টিমিটার থেকে কম আসলে সিস্টেম কি করবে, এক্সিস্টিং অবস্থায় থাকতে পারবে। আশা করছি বুঝতে পারছো। এখানে দেখো এই গাণিতিক সমস্যায় আমি এখানে একটা স্পেয়ার বা বিট নিলাম, সেটা চার্জ দিলাম 9 কুলম। এখানে আরেকটা স্পেয়ার নিলাম, এটা চার্জ দিলাম কত, কিউ কুলম, এবং এদের মাঝখানে ডিস্টেন্স আমি দিয়ে দিচ্ছি কত, 15 সেন্টিমিটার। এখন আমি বললাম যে এখানে কিউ নট মানে একটা চার্জ রাখো, কিউ নট মানে চার্জটাকে এই সিস্টেমের মধ্যে তুমি এমন ভাবে ইনভলভ করবা যেন এই চার্জের ইনভলভমেন্টের ফলে এই সিস্টেমটা ভারসাম্য অবস্থায় থাকে। আমি বলেই দিলাম যে এই সিস্টেমটা কি থাকবে, এই কিউ চার্জের ইনভলভমেন্টের পরও এই সিস্টেমটা ভারসাম্য অবস্থা, এই কিউ নট কে স্থাপনের পরে এই সিস্টেমটা ভারসাম্য অবস্থায় থাকবে। ইট মিনস এই কিউ নটটা তুমি কোন অবস্থানে রাখলে এই সিস্টেমটা ভারসাম্য অবস্থায় থাকবে। তাহলে আমি এখান থেকে এই ডিস্টেন্সটা ধরে নিই, সাপোজ আমি এক্স মিটার ফার্স্ট 19 কুলম থেকে এক্স মিটার ডিস্টেন্সে এই কিউ নট চার্জটাকে স্থাপন করে এই সিস্টেমটা ব্যালেন্স পজিশনে থাকবে। তাহলে দেখো এখানে এই কিউ নট আর এদের মধ্যে একটা কুলম বল কাজ করবে, সেটাকে ধরে নিচ্ছি F1, আবার এই দুটোর মধ্যে আরেকটা কুলম বল কাজ করবে, সেটা ধরে নিচ্ছি F2। তাহলে আমরা কি ধরবো, সিম্পলি F1 ইকুয়ালস টু F2 ধরে নিব। F1 সমান F2 ধরে দেখো এখানে অনেক রাশি ক্যান্সেলেশন হয়ে যাবে। এখানে আমরা এই যে কনস্ট্যান্টটা কে আনি, আমি মান না লিখি কে লিখলাম, এখানে কত 9 কুলম, এখানে 9 কিউ, এখানে কিউ ডিভাইডেড বাই এখানে কত ফার্স্ট চার্জ, এই দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব x স্কয়ার। দেন এখানে দেখো আমি কনস্ট্যান্টের মান আর কি কে লিখলাম, এই দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব কত, একটা কত কিউ নট আর একটা কিউ, মাঝখানে দূরত্ব কত হবে 15 সেন্টিমিটার মাইনাস x। এসআই সিস্টেমে যেহেতু করতে হবে 0.15 মাইনাস এক্স, এখানে কত হবে হোল স্কয়ার। এখানে দেখো ক্যান্সেলেশন হয়ে যাবে, এখান থেকে কে কে ক্যান্সেলেশন হয়ে যাবে, কিউ নট এখানে থেকে দেখো এই এটা তো কিউ নট, এই কিউ নট ক্যান্সেলেশন হয়ে যাবে, এখান থেকে কিউ কিউ ক্যান্সেলেশন হয়ে যাবে। আমরা খুব সহজেই এখানে কি লিখতে পারবো, 0.15 মাইনাস এক্স হোল স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার ইকুয়ালস টু কত লিখতে পারবো আমরা, 9 ডিভাইডেড বাই 1। এটা ডিভাইডেড বাই এটা ধরেছি তো, তাহলে 1 ডিভাইডেড বাই 9 হবে। এই 1 ডিভাইডেড বাই 9 করলে তোমরা নিশ্চয়ই এক্স এর হিসাবটা তোমরা খুব সহজে আমাদের স্টুডেন্টরা ক্যালকুলেশন করে ফেলতে পারবা। তাহলে তোমরা বলে দিবা যে ফার্স্ট 9 কুলম চার্জ থেকে এক্স এর তো অবশ্যই একটা ভ্যালু আসবে এই সমাধানটা করলে। তাহলে এক্স এর ভ্যালু থেকে তোমরা বলে দিবা যে ফার্স্ট চার্জ ইট মিন্স 9 কিউ কুলম চার্জ থেকে আমরা যদি এটাকে আমাদের প্রাপ্ত মান যেটা পাবা সেটা সাপোজ আমি 1 2 পেলাম, 0.12 সেন্টিমিটার ডিস্টেন্সে স্থাপন করলে এই সিস্টেমটা ব্যালেন্স পজিশনে থাকবে। নেক্সট আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি আমি, এই ম্যাথটা তোমরা করবা। এখানে আমি দিয়ে দিলাম কত 3 মিলি কুলম চার্জ দিলাম, এই স্পেয়ারে যেহেতু মোস্টলি সবগুলো সেম, এখানে 20 মিলি কুলম চার্জ দিলাম, এদের মাঝখানে ডিস্টেন্স দিয়ে দিলাম 18 সেন্টিমিটার। আমি বলে দিলাম যে এখানে যে কোনো ডিস্টেন্সে আমরা এখানে কিউ মানে একটা বড় কিউ মানে চার্জ রাখবো, যে কোনো ডিস্টেন্সে প্লাস কিউ কুলম মানে একটা চার্জ রাখলাম। যেই চার্জটা রাখলে এই সিস্টেমটা ব্যালেন্স পজিশনে থাকবে। সিস্টেমটা ব্যালেন্স পজিশনে থাকা সত্ত্বেও কি মোট বলের পরিমাণ কি হতে হয়, শূন্য হতে হয়। তাহলে এখান থেকে যে কোনো একটা ডিস্টেন্স ধরে নিবা, যে কোনো ডিস্টেন্স ধরে নিশ্চয়ই তোমরা এই দুটো মাঝখানে বল নির্ণয় করতে পারবা। দুটো অথবা দুটো ইকুয়েশন সলভ করে চলে আসবে, তিনটাও করা যায়, তিনটা বড় করা যায়। আর এই টু এর ভ্যালুটা অবশ্যই কিসে আসতে হবে, নেগেটিভ ভ্যালু আসতে হবে। আশা করছি পারবা। এখন দেখো এখানে আমি একটা হাইড্রোজেন অ্যাটমের চিত্র দিলাম। আমরা তো হাইড্রোজেন অ্যাটমে নিউক্লিয়াস চিনি, এটা শুধুমাত্র একটা কক্ষপথ আছে, এখানে একটা ইলেকট্রন দিলাম। আমি বলে দিলাম যে এখান থেকে অনেকগুলো প্রশ্ন করা যায়। আমরা জানি হাইড্রোজেন অ্যাটম অথবা যে কোনো অ্যাটমে ফার্স্ট কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে কত, ফার্স্ট কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে যে 0.53 অ্যাংস্ট্রম।
আর এখানে কত প্রোটন আছে। আমি বলেছিলাম যে এখানে কতগুলো অনেকগুলো জিনিস চাওয়া যায়। প্রোটন এবং ইলেকট্রনের মধ্যকার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত, এটা কোয়াইট সিম্পল, এটা তোমরা একই সমান পারবা। যেহেতু আমরা ইলেকট্রন এবং প্রোটনের চার্জের পরিমাণ আমরা সবাই জানি কত, 1.6 × 10⁻⁻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 ⁻
কখনোই কি বসাবো না, নেগেটিভ সাইনটাকে বসাবো না, আমরা শুধুমাত্র মান বিবেচনা করতেছি, আমরা শুধু মান বিবেচনা করি। তাহলে আমরা এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা খুব সহজেই পেয়ে যাবো। হ্যাঁ, এখান থেকে আমি বলতে পারি ইলেকট্রনটা কত অ্যাঙ্গুলার ভেলোসিটি অথবা তার অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। তোমরা মেকানিক্সে পড়েছো অ্যাঙ্গুলার ভেলোসিটি কি ওমেগা, লিনিয়ার ভেলোসিটি কি ভি। আমি এখান থেকে তোমাদেরকে বলতে পারি ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি অথবা লিনিয়ার ভেলোসিটি কত, অথবা এক্সিলারেশন কত। আমরা যেহেতু এফ পেয়ে গেছি, তাহলে এফ সমান কি আছে, এম এ। কে ঘুরছে, ইলেকট্রন ঘুরছে, তাহলে কার মাস আসবে, ইলেকট্রনের মাস। ইলেকট্রনের মাস হাইপো লিখেছিলাম আর তোমরা জানো মাস কত। তুমি এখান থেকে এক্সিলারেশন বের করে ফেলবা, এক্সিলারেশন সমান কি হবে, এফ ডিভাইডেড বাই এম। আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নির্ণয় করে এখানে বসিয়ে দিব, আর ইলেকট্রনের মাস এখানে বসিয়ে দিয়ে ইলেকট্রনের এক্সিলারেশনটা খুব সহজেই নির্ণয় করতে পারবো। আর ইলেকট্রনের এক্সিলারেশন নির্ণয় করার পর তোমরা গতিবিদ্যার সূত্র কি, এ সমান কি ছিল, ভি স্কয়ার ডিভাইডেড বাই আর অথবা ইকুয়ালস টু ওমেগা স্কয়ার আর। এটা দিয়ে লিনিয়ার ভেলোসিটি অথবা অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা খুব সহজে বের করতে পারবো। আচ্ছা, আর আরেকটা কোশ্চেন করতে পারি, আমি তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নির্ণয় করেছি, আমি এ দুটোর মাঝখানে কি গ্র্যাভিটেশনাল ফোর্সটা নির্ণয় করতে পারি। ওটা কি, এফ জি। যেহেতু দুটোর মান জানা আছে, এফ জি নির্ণয় করতে পারি। এফ জি নির্ণয় করার সূত্র নিশ্চয়ই মনে আছে, ক্যাপিটাল জি ইকুয়ালস টু কত, m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। ইট মিন্স এখানে আর স্কয়ার আসবে, আর স্কয়ার। তাহলে আমরা বলতে পারি যে কোন বলের পরিমাণ বেশি হবে, অবশ্যই অবশ্যই কি হবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের পরিমাণ অনেক বেশি হবে। আমরা ফান্ডামেন্টাল ফোর্স থেকে জেনেছো এটা সবচেয়ে উইকেস্ট ফোর্স, আর এটা কি সবচেয়ে স্ট্রং না, এটা স্ট্রং ফোর্স, সবচেয়ে স্ট্রং ফোর্স সবার নিউক্লিয়ার ফোর্স। এখন দেখো এই এফ জি আর এফ ই এর কম্পেয়ার যদি করতে বলি, তোমরা কম্পেয়ার তো রেশিও নির্ণয় করবা, আর আমরা তো বুঝতেই পারছি যে অবশ্যই এফ এর পরিমাণ বেশি হবে, এফ জি এর পরিমাণ অনেক কম হয়। আর এফ জি এর পরিমাণ কম হয় সেটাই ভালো, বেশি হলে তো প্রকৃতিতে সবকিছু অ্যাটাচ হয়ে থাকতো, একজন একজনকে খুব বেশি আকর্ষণ করতো অথবা খুব বেশি বিকর্ষণ করতো। আরেকটা কথা বলতে পারি, সাপোজ এই এই ইলেকট্রনটা এই অবস্থানে আছে, রেস্ট পজিশনে আছে। ইলেকট্রন এখানে কি আছে, রেস্ট পজিশনে আছে। এ সাপোজ অবমুক্ত হয়ে গেল কোন ফোর্স দিয়ে হিট করাতে, সে অবমুক্ত হলো। সে আমি বলে দিলাম যে ইলেকট্রন খুব দ্রুত বেড়ে যায়, মাইক্রোসেকেন্ড। সাপোজ 5 মাইক্রোসেকেন্ড সময়ে সে কত ডিস্টেন্স যাবে, 5 মাইক্রোসেকেন্ড সময়ে সে কত ইলেকট্রনটা যদি হঠাৎ অবমুক্ত হয়ে যায়, তাহলে 5 মাইক্রোসেকেন্ড সময়ে সে কত ডিস্টেন্স যাবে। তাহলে আমরা তো এখানে এক্সিলারেশন জানি, এক্সিলারেশন যেহেতু জানা আছে, তাহলে আমরা কি ওর এই ডিটা নির্ণয় করতে পারবা না। ডি কিভাবে নির্ণয় করে, আমরা এস ইকুয়ালস টু আমরা জানি কি ভি নট টি প্লাস কত হাফ এ টি স্কয়ার। এখানে ভি নট রেস্ট পজিশন যদি বলে দিই এই টার্মটা থাকবে না, এখানে এস এর জায়গায় আমি ডি বসিয়ে দিয়ে হাফ জানি, এখান থেকে এর ভ্যালু পাবা। আর টি সমান কত আছে, 5 মাইক্রো কুলম্ব নিয়েছে, এটা সেকেন্ড। 5 মাইক্রোসেকেন্ড সময়ে সে কত দ্রুত যাবে সেটা আমরা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো। দেখো আরেকটা প্রবলেম, এটা মানে মোস্ট কমন একটা প্রবলেম, তোমাদের সব বইতে আছে, এটা বিভিন্ন ভাবে করা যায়। তারপর আমি একটু ডিসকাস করে দিচ্ছি। এখানে দেখো আমি সাপোজ দুটো ছোট খুব ক্ষুদ্র দুটো রাবার বল নিলাম, রাবারের বলে -3 মাইক্রোকুলম্ব করে চার্জ আছে, ওদের ওয়েট আছে কত 0.1 গ্রাম। আর এরা যে রশির সাহায্যে আমি ঝুলিয়ে রেখেছি, তার রশি যেটাই বলো, এটার দৈর্ঘ্য হচ্ছে কত 10 সেন্টিমিটার। ঠিক আছে, এখন দেখো আমরা জানি কোন বস্তুকে যখন এভাবে সুতা দিয়ে সাসপেন্ডেড অবস্থায় রাখা হয় তখন ওয়েট কোন দিকে যায়, নিচের দিকে। আর টাগিং ফোর্স ইট মিন্স টেনশন ফোর্স কোন দিকে যায়, উপরের দিকে যায়। এখন আমি এই দুটোকে পৃথক রেখেছি, আমি এই দুটোকে সংযুক্ত করে দিলাম, ইট মিন্স এটাকে হ্যাং অন করে দেওয়ার ফলে একই পয়েন্টে নিয়ে আসলাম। এখানে ও একটা বিন্দু রাখলাম এখানে, তাহলে
এই দুটো গোলকের অবস্থান হবে এখন এই জায়গায়। কেন হবে? কারণ ওরা দুজনই নেগেটিভ চার্জে চার্জিত, তাহলে ওরা কি করবে, একজন একজনকে বিকর্ষণের ফলে কিছু দূরত্ব সরে যাবে। আমি তোমাদেরকে কতটুকু দূরত্ব সরে গেল সেটা বের করতে বললাম, এই ডিস্টেন্সটা বের করতে বলেছি। আমি এদের তোমাদেরকে বলে দিলাম যে ওরা 8 ডিগ্রি অ্যাঙ্গেলে, খুব বেশি তো সরবে না, 8 ডিগ্রি অ্যাঙ্গেলে সরে গেল। আমি চার্জের মান দিয়েছি, এর রশ্মির দৈর্ঘ্য দিয়েছি, স্ট্রিং এর ওয়েট দিয়েছি, আমি কত ডিগ্রি সরে গেল এটাও দিয়ে দিলাম। তাহলে ডি তোমরা নির্ণয় করবা। এখানে চার্জের পরিমাণ কত এটাও চাওয়া হতে পারে, চার্জের পরিমাণ কত এটাও চাওয়া হতে পারে, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাঙ্গেলে সরে গেল। আমি তোমাদেরকে যে অন্য রাশিগুলো দিয়ে দিয়েছি, আমি ডিটা বের করে একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো এই জায়গায় ওয়েট নিচের দিকে, এখানে কত 0.1 গ্রাম, তাহলে ওর ওয়েট কোন দিকে যাবে, mg নিচের দিকে। আর এই দুটো স্পেয়ার যেহেতু একই চার্জে চার্জিত, ওরা কোন দিকে যাবে, বিকর্ষণ এর ফলে ওরা দুজন দুদিকে তো সরেই গেছে, তাহলে আমাদের F E ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা বাইরের দিকে কাজ করবে। আর ট্যাগিং ফোর্স, সুতার টেনশন বলটা উপরের দিকে কাজ করবে। তোমরা ম্যাথে পড়েছো কোন বিন্দুতে যখন তিনটা বল ভারসাম্য অবস্থা সূচনা করে তখন লামি সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। আমরা লামি অ্যাপ্লাই না করে আমরা এটা খুব সহজে করতে পারি। দেখো এটা এতে কানেকশন হলো এটা, এই 8 ডিগ্রি, এটাকে আমি কত দিয়ে দিয়েছিলাম, 8 ডিগ্রি। এটা থেকে আমি একটা লম্ব অঙ্কন করতে পারি। এখানে সাপোজ এটা পি, এটা কিউ। তাহলে আমরা দেখো এখানে যদি 8 ডিগ্রি হয়, এক একটা কত হবে, 4 ডিগ্রি। ইট মিনস খুব ক্ষুদ্র অ্যাঙ্গেল। এখানে 4 ডিগ্রি হলে এখানে যদি আমি এটা কানেক্ট করে দিই, এখানে কানেক্ট করে দিলে এটা কি হবে, এখানেও কত আসবে, 4 ডিগ্রি। তাহলে এখানে অ্যাডজাসেন্ট সাইডটা, টি এর অ্যাডজাসেন্ট সাইডটা এখানে কত, এই সাইডটা কত হবে, এদিকে টি cos থিটা। এটা ভেক্টরে উপাংশ বিভাজন তোমরা ভালোভাবে পারো। আর এদিকে কি যাবে, টি sin থিটা। তাহলে এখানে কি হবে, টি sin থিটা সমান কি হবে, FE, আর টি cos থিটা সমান হবে কি, mg। তাহলে তাই যদি হয় তাহলে দেখো টি sin থিটা সমান কত হবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আর টি cos থিটা সমান কত হবে, mg। এই দুটোকে ডিভাইড যদি করে দিই আমরা কি হবে, এখানে কি পাবো, টি ক্যান্সেলেশন হয়ে গিয়ে আমি কি পাবো, tan থিটা, tangent of theta, এখানে tangent of theta সমান কত, FE divided by mg। এটা একটা ইকুয়েশন পেলাম। এখানে দেখো এখন আমি এই থিটার মানটা, এই থিটা তো এখানে আছে, 4 ডিগ্রি তো তোমাদেরকে দিয়েই দিয়েছি। আর এখানে আর কোনো ডিসটেন্স দিয়েছি, এখানে এই সুতার দৈর্ঘ্য দিয়ে দিয়েছিলাম। এখন দেখো এটা আরো অনেকভাবে করা যায়, আমি সিম্পল ভাবে করতে চেষ্টা করছি। এখানে দেখো আমি এখন sin থিটা নিলাম, sin থিটা সমান কি হবে, এখানে সাপোজ এখান থেকে যে লম্বটা ড্র করলাম এটা PN, sin থিটা এটা 90 ডিগ্রি, যেহেতু sin থিটা সমান কত আসবে, তোমরা জানো sin থিটা সমান কি, অতিভুজ হাইপোটেনিয়াস ডিভাইডেড বাই পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলারটা কত, PN, আর অতিভুজটা কত, OP। তাহলে আমরা জানি PN সমান আমরা লিখতে পারি কি, OP sin থিটা। আচ্ছা এভাবে লেখার দরকার নাই, এভাবে না লিখি। এখানে দেখো PN ডিভাইডেড বাই OP, এটা sin থিটা, এটা কত, tan থিটা। আমরা যখন জানি যে থিটার অ্যাঙ্গেলটা যখন খুবই ক্ষুদ্র হয় তখন আমরা এই থিটা অ্যাপ্রক্সিমেট কত লিখতে পারি, sin থিটা অ্যাপ্রক্সিমেট কত লিখতে পারি, tan থিটা। আমার মনে হয় এটাই সবচেয়ে সহজ হবে, অন্যভাবেও নির্ণয় করা যায়। এই থিটা সমান করে আমরা খুব সিম্পলি এটা লিখে দিতে পারি। এখানে sin থিটা, এই tan থিটা মুছে দিলাম, sin থিটা মুছে দিলাম, sin থিটা আর tan থিটা যদি সমান ধরে নিচ্ছি আমরা কি লিখবো, এখানে দেখো PN বাই OP, এই PN ডিভাইডেড বাই OP, PN ডিভাইডেড বাই OP করে দিলে PN কোথায় আছে দেখি, PN হচ্ছে এটা। আমি মধ্যবর্তী দুটো দূরত্ব, এই পুরো দূরত্বটা চেয়েছি তোমাদের কাছে D। তাহলে দুটো PN করলে, এই দুটো PN করলে এখানে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এখানেও কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। আর এই OPটা কোন পাশে চলে যাবে, এই OPটা চলে যাবে এখানে। OPটা যদি এখানে চলে যায়, দেখো সবগুলো মান তোমাদেরকে জানা আছে। 2PN সমান তো আমি বের করবো, 2PN সমান কি, মাঝখানে ডিস্টেন্স D। এখানে আমাদের 2F এর মান পাবা, এদের চার্জের পরিমাণ দেওয়া ছিল 3, আর এখানে
মানে ডিটা ওখানে যে মাইনাস ডি 1/d² আসবে সেটা এখানে d³ হয়ে যাবে। এসে m এর পরিমাণ দেওয়া আছে, জি এর মান জানো, ওপি এর মান জানো, ওপি সমান 10 সেন্টিমিটার দিয়েছিলাম, মান বসিয়ে তোমরা ডি এর মানটা খুব সহজেই ক্যালকুলেশন করতে পারো। আশা করেছি বুঝতে পেরেছো। আমি ভেক্টর তো প্রাবল্য আজকে শুরু করবো না, নেক্সট দিন ইনশাল্লাহ। ভালো থেকো সবাই।